নমস্কার, সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে জানাই অনেক অনেক স্বাগত। সমস্যা যদি থাকে তার কিন্তু নিশ্চিত সমাধান নিশ্চয়ই কিছু থাকবে। আর সেই সমাধান জেনে নেওয়ার জন্যই এই অনুষ্ঠানের সাথে আপনাদের থাকতে হবে। কারণ এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত থাকেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতিষ ও তন্ত্র ব্যক্তিত্ব, হস্তরেখাবিদ, বাস্তুবিদ এবং সংখ্যাতত্ত্ববিদ জ্যোতিষ অধ্যাপক জয়দেব শাস্ত্রী। নমস্কার। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আ আমি কথা বাড়াবো না কারণ আমাদের কিন্তু অনেক কোয়েশ্চেন অ্যান্সার আছে এবং সেই কোয়েশ্চেন অ্যান্সারেই আমরা চলে যাব। গণ মিলন এটা কি জিনিস? এবং বিবাহের ক্ষেত্রে এই গণ মিলনের জায়গাটার গুরুত্বপূর্ণ কেন? বৈদিক জ্যোতিষে বিবাহের পূর্বে অষ্টকূট মিলন বিচার করা হয়, যার মধ্যে গণ মিলন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যার সর্বোচ্চ নম্বর হলো 6। বর ও কনের জন্ম নক্ষত্র অনুযায়ী প্রত্যেকের একটি নির্দিষ্ট গণ নির্ধারিত হয়, যেমন দেবগণ, মনুষ্যগণ অথবা রাক্ষসগণ। এই গণ মূলত একজন মানুষের মানসিক প্রকৃতি, স্বভাব, আচরণ ও চিন্তা ভাবনার ধরন নির্দেশ করে। বিবাহে গণ মিলন দেখা হয় এই কারণে যে দাম্পত্য জীবনের দীর্ঘমেয়াদী সুখ শান্তি অনেকাংশে নির্ভর করে দুজনের স্বভাবগত সামঞ্জস্যের উপর। যদি দুজনের স্বভাব একেবারেই বিপরীত হয় তাহলে ছোটখাটো বিষয়েও মতবিরোধ, মানসিক দূরত্ব ও অশান্তি দেখা দিতে পারে। তাই গণ মিলনকে বলা যায় দুজন মানুষের মানসিক তরঙ্গ মেলানোর একটি পদ্ধতি, বুঝলে? হুম, বেশ। আচ্ছা, কোন কোন নক্ষত্র কোন কোন গণের অন্তর্ভুক্ত? খুব দারুণ কথা বলেছো। 27টি নক্ষত্রকে 3 ভাগে ভাগ করা হয়েছে। আমি যদি দেবগণে বলি, দেবগণ দেবগণের নক্ষত্র 9টি: অশ্বিনী, মৃগশিরা, পূর্ণবসু, পুষ্যা, হস্তা, স্বাতী, অনুরাধা, শ্রবণা, রেবতী। মনুষ্যগণের নক্ষত্র 9টি, যেমন ধরো ভরণী, রোহিণী, আদ্রা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, পূর্বসারা, উত্তরাষাঢ়া, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ, এগুলি। আর রাক্ষসগণের নক্ষত্র 9টি: কৃত্তিকা, অশ্লেষা, মঘা, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, ধনিষ্ঠা, শতবিশা। প্রতিটি ব্যক্তির জন্ম নক্ষত্র অনুযায়ী তার গণ নির্ধারিত হয় এবং কুণ্ডলী মেলানোর সময় বর কনে উভয় নক্ষত্র থেকে এই গণ বের করে তবেই মিলন বিচার করা হয়। বুঝতে পারলে? আচ্ছা, দেবগণের সঙ্গে দেবগণের বিয়ে হলে তাহলে তার ফলাফল কি হয়? দেখো, এটি সর্বোত্তম মিলন, সব থেকে শ্রেষ্ঠ মিলন বলতে পারি। সর্বোত্তম মিলন বলে বিবেচিত হয় এবং পূর্ণ 6 নম্বর পাওয়া যায়। দুজনেই শতগুণ প্রধান স্বভাবের অধিকারী হওয়ায় তাদের মধ্যে চিন্তা ভাবনা, আচরণ, ধর্মবোধ ও জীবন দর্শনের স্বাভাবিক মিল থাকে। উভয়ই সাধারণত শান্তিপ্রিয়, সহানুভূতিশীল, ন্যায়পরায়ণ ও আধ্যাত্মিক মনোভাবাপন্ন হন। এই দম্পতির মধ্যে পারস্পরিক শ্রদ্ধা বোধ গড়ে ওঠে সহজে এবং সংসারে অশান্তির সম্ভাবনা অনেক কম থাকে। এই ধরনের মিলনের দাম্পত্য জীবন সাধারণত মধুর, স্থিতিশীল ও দীর্ঘস্থায়ী হয়। আচ্ছা, এবার জানতে চাইবো যে মনুষ্যগণের সাথে মনুষ্যগণের যদি বিয়ে হয় তাহলে কি হবে? এটিও একটি ভালো ও গ্রহণযোগ্য মিলন, যাতে 6-এর মধ্যে 6 নম্বরই পাওয়া যায়। দুজনেই রজগুণ প্রধান স্বভাবের হওয়ায় তাদের মধ্যে জাগতিক চাহিদা, উচ্চ আকাঙ্ক্ষা, কর্মপ্রবণতা ও জীবনের প্রতি দৃষ্টিভঙ্গিতে সামঞ্জস্য থাকে। এই দম্পতি সাধারণত বাস্তববাদী, পরিশ্রমী ও সংসারী মনোভাবের হয়ে থাকেন।
যদিও উভয়ের মধ্যে মাঝে মধ্যে অহংবোধ বা প্রতিযোগিতামূলক মনোভাব দেখা দিতে পারে, তবে সামগ্রিকভাবে এই মিলন সুখী দাম্পত্য জীবনের জন্য অনুকূল বলে বিবেচিত হয়। আচ্ছা, তো রাক্ষসগণের সাথে রাক্ষসগণের যদি বিয়ে হয় তাহলে কেমন হবে? খুব দারুণ কথা বলেছে। দেখো, আশ্চর্যজনক ভাবে হলেও এই মিলনও পূর্ণ নম্বরে 6 পায় এবং শাস্ত্র মতে গ্রহণযোগ্য। এর পেছনে যুক্তি হলো, দুজনেই যেহেতু তমগুণ প্রধান, তীব্র ইচ্ছা শক্তি, দৃঢ় জেদ ও তীব্র আবেগ সম্পন্ন স্বভাবের অধিকারী, তাই তারা একে অপরের প্রকৃতি সহজেই বুঝতে পারেন এবং মেনে নিতে পারেন। একজন রাক্ষসগণ ব্যক্তি যদি মিধু মিধু স্বভাবী কারো সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, তাহলে তার তীব্রতা সেই সঙ্গীর জন্য কষ্টকর হতে পারে। কিন্তু দুজনেই সমান তীব্রতার হলে তাদের মধ্যে এক ধরনের ভারসাম্য তৈরি হয় এবং পারস্পরিক শক্তিশালী ব্যক্তিত্ব একে অপরের পরিপূরক হয়ে ওঠে। বেশ। আচ্ছা, এবার জিজ্ঞাসা করব যে দেবগণ ও মনুষ্যগণের যদি বিয়ে হয় তাহলে কি হবে? হ্যাঁ, এটা খুব ভালো কথা বলেছো। এটি একটি মধ্যম মানের মিলন, যাতে সাধারণত 6-এর মধ্যে 5 বা তার কাছাকাছি নম্বর পাওয়া যায়। দেবগণ ব্যক্তি হলো সাধারণত শান্ত, ধৈর্যশীল ও আধ্যাত্মিক প্রকৃতির হন, আর মনুষ্যগণ ব্যক্তি বাস্তববাদী ও জাগতিক উচ্চ আকাঙ্ক্ষা সম্পন্ন হন। শুরুতে দুজনের মধ্যে সামান্য পার্থক্য অনুভূত হলেও দেবগণ ব্যক্তির সহনশীলতা ও মনুষ্যগণ ব্যক্তির বাস্তববোধ একে অপরকে পরিপূরক করে তুলতে পারে। এই মিলনে সংসারে ছোটখাটো মত পার্থক্য হতে পারে, কিন্তু বড় ধরনের সংঘাতের সম্ভাবনা কম এবং সময়ের সঙ্গে সঙ্গে বোঝাপড়া গড়ে ওঠে। বেশ। আচ্ছা, সব সময় খারাপ মিলন কোনটি হবে? মানে দেবগণ ও রাক্ষসগণের বিয়ে, এটাকে কি অশুভ মানা হয়? সবচেয়ে খারাপ মিলন কোনটি, তাই তো? জ্যোতিষশাস্ত্রে দেবগণ ও রাক্ষসগণের মিলনকে সবচেয়ে নিকৃষ্ট বা অশুভ মিলন বলে গণ্য করা হয় এবং এতে নম্বর দেওয়া হয় 0। 6-এর মধ্যে আমি 0 দেব। এর কারণ হলো এই দুই গণের স্বভাব একেবারে বিপরীত মেরুর। দেবগণ ব্যক্তির শান্ত, সংযমী, ক্ষমাশীল ও কোমল হৃদয়ের অধিকারী। অন্যদিকে রাক্ষসগণ ব্যক্তি তীব্র আবেগপ্রবণ, একরোখা, রাগী এবং প্রবল ইচ্ছা শক্তি সম্পন্ন। এই দুই বিপরীত স্বভাবের মানুষ একসঙ্গে থাকলে দেবগণ ব্যক্তির প্রায়শই রাক্ষসগণ সঙ্গীর তীব্রতার কাছে মানসিকভাবে কি হয়, নিষ্পেষিত বোধ করেন, আর রাক্ষসগণ ব্যক্তি দেবগণ সঙ্গীর নর্মতাকে দুর্বলতা মনে করে অবহেলার করার প্রবণতা দেখাতে পারেন। ফলে এই দম্পতির মধ্যে ক্রমাগত মানসিক দূরত্ব, আধিপত্য বিস্তারের প্রবণতা এবং কখনো কখনো তীব্র মতবিরোধ দেখা দিতে পারে। এই কারণে ঐতিহ্যগতভাবে এই মিলন এড়িয়ে চলার পরামর্শ দিই আমরা। আচ্ছা, তাহলে আমরা আজকে মানে এই যে কি কি গণের সাথে কি কি গণ যাবে, এই যে একটা সুন্দর ব্যাখ্যা শুনছি। তো এবার যেই প্রশ্নতে যাব বা দর্শকরা যেটা জানতে চেয়েছে সেটি হচ্ছে, মনুষ্যগণ ও রাক্ষসগণের বিয়ে হলে সেটার কি ফল হবে? দারুণ কথা বলেছ, দারুণ। এটিও একটি মধ্যম, এটিও একটি মধ্যম থেকে সামান্য দুর্বল মিলন, যাতে সাধারণত 1 থেকে 1 নম্বরের মতো পাওয়া যায়। বুঝতে পারলে? কিছু কিছু ক্ষেত্রে বিশেষ নিয়মে ভিন্নতা দেখা যায়। মনুষ্যগণ ব্যক্তি বাস্তববাদী হলেও রাক্ষসগণ সঙ্গীর তীব্র আবেগ ও একগুঁয়ে স্বভাব তার জন্য কষ্টকর হয়ে উঠতে পারে। তবে যেহেতু মনুষ্যগণের মধ্যে
রাক্ষসগণের মতো তীব্র কোমলতাও নেই, আর দেবগণের মতো অতিরিক্ত সংবেদনশীলতাও নেই। তাই তারা কিছুটা মানিয়ে নিতে সক্ষম হন। এই মিলনে বিবাহ সফল হতে পারে, তবে এর জন্য উভয় পক্ষের সহনশীলতা ও বোঝাপড়ার প্রয়োজন হয় বেশি। আচ্ছা, তাহলে গণ মিলন নিয়ে তো আমরা অনেক কিছু শুনলাম। তো এই গণ মিলনের তালিকাটা এবার একটু সংক্ষেপে আমাদেরকে বুঝিয়ে দিলে ভীষণ ভালো হয়, যে কার সাথে কার বিয়ে হলে ভালো হয় আর কার সাথে কার বিয়ে হলে সেটা খারাপ ইয়েস হবে। ইয়েস 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 ইয়েস, একদম। দেখো, সহজভাবে আমি যদি বুঝিয়ে দিই বা সাজিয়ে তোমাদের সামনে পেশ করি, তাহলে একটাই, দেবগণ প্লাস দেবগণ মানে শ্রেষ্ঠ মিলন, এটা মাথায় রাখবে। মনুষ্যগণ প্লাস মনুষ্যগণ মানে শ্রেষ্ঠ মিলন। রাক্ষসগণ প্লাস রাক্ষসগণ মানে শ্রেষ্ঠ মিলন। এবার দেবগণ প্লাস মনুষ্যগণ মধ্যম গ্রহণযোগ্য। মনুষ্যগণ প্লাস রাক্ষসগণ মধ্যম, সতর্কতার সঙ্গে গ্রহণযোগ্য। মানে এটা 6-এর মধ্যে আমি 1 ধরতে পারি। আর দেবগণ প্লাস রাক্ষসগণ সবচেয়ে অশুভ, এড়িয়ে চলা উচিত। এটা এটা 6-এর মধ্যে আমি 0 ধরতে পারি। তাহলে শুধু গণ মিলন খারাপ হলেই কি বিয়ে ভাঙা উচিত? এখানে একটি গুরুত্বপূর্ণ কথা বলা প্রয়োজন। শুধুমাত্র গণ মিলনের ভিত্তিতে কখনোই কোনো সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণ করা উচিত নয়। অষ্টকূট মিলনে মোট 36 নম্বরের মধ্যে গণ মিলনের ভাগ মাত্র 6। এছাড়াও বর্ণ, বস্য, তারা, যোনি, গ্রহমৈত্রী, ভকুট এবং নারী মিলন সহ সামগ্রিক কুণ্ডলী বিচার করে তবেই একজন যোগ্য জ্যোতিষী চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছান। এছাড়া চন্দ্র, শুক্র, বৃহস্পতির 7ম ভাবের অবস্থান সমান গুরুত্বপূর্ণ। তাই কারো গণ মিলন খারাপ হলেও বাকি বিষয়গুলি অনুকূল হলে এবং প্রয়োজনীয় প্রতিকার, যেমন নির্দিষ্ট পূজা, মন্ত্র, জপ বা রত্ন ধারণ গ্রহণ করলে সেই সম্পর্ক সুখী ও সফল হতে পারে। গণ মিলন একটি নির্দেশক মাত্র, চূড়ান্ত রায় নয়। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।